দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে শেষের দিকে ৪৬ ম্যাচের মহরণ জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএল এর শিরোপার নির্ধারণ হবে আর একদিন পর। ফাইনালেও থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া বিষয়ক অনলাইন গণমাধ্যম ক্রিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। ইসাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি শুরুতেই আজ ৬:৩০ যে ম্যাচটা হচ্ছে, সো চিটাগংয়ের রাজা নাকি খুলনার বাঘ, কে যাচ্ছে ফাইনালে? গুড কোয়েশ্চেন। খুব ভালো একটা খেলা হবে। মানে এখন পর্যন্ত আমরা ফার্স্ট কোয়ালিফায়ার এলিমিনেটর দুটো খেলা আসলে খুব একটা ভালো হয়নি। এক্স্যাক্টলি। তো খুলনা যেভাবে কামব্যাক করেছে বিপিএল এর শেষের দিকে এবং এলিমিনেটর ম্যাচে ফেভারিটস রংপুরকে হারিয়ে দিয়ে, এক্স্যাক্টলি, এবং চিটাগং কিংস আসলে সারপ্রাইজ প্যাকেজ, কোয়ালিফায়ার 1-এ চলে গেছে এবং দে হ্যাভ আ সেকেন্ড চান্স, দ্বিতীয় একটা অপরচুনিটি পেয়ে গেল। তো আমার কাছে মনে হয় আজকে খেলাটা খুব ভালো হবে। ইয়েস, উই আর এক্সাইটেড ফর দ্যাট। গতকালকে ফরচুন বরিশাল ভার্সেস চিটাগং কিংসে তো আলি ঝড় চলছে, রাইট? আপনার হচ্ছে ১ ওভারে ৪ উইকেট নিয়েছে, টোটাল ম্যাচে নিয়েছে ৫ উইকেট। সো হোয়াট ওয়াজ দ্যাট? মানে এইটা বরিশালের জন্য আপনার হচ্ছে কতটুকু লেভারেজের জায়গা হতে পারে? না, আনথিঙ্কেবল। কারণ ও কিন্তু শুরু থেকে ছিল, মোহাম্মদ আলী পুরো বিপিএলে ছিল, মাঝে নাকি দেশে চলে গেছিল, তোকে খেলাচ্ছিল না বরিশাল। তো ফাইনালি মনে হয় তাদের ওই যে কম্বিনেশন মিলছিল না, কারণ বাইরের থেকে প্লেয়ার এইসব করে টোরে, তো খেললো এবং প্রথম একটা উইকেট, তারপরে তো ওই ১ ওভারে এসে ৪ উইকেট, পেনাল্টি ওভার, সুপার ওভার। এবং ওই খেলাটা আসলে ঘুরতে পারতো ওইখানেও, কারণ শামীম ছিল তখনও। তো শামীম পাটোয়ারি যতক্ষণ ছিল, চিটাগংয়ের একটা চান্স ছিল 170 180-তে নিয়ে যাওয়া, বাট 149-এ আটকে দিল ওই ওভারটা। আসলে টি-20-তে আপনাকে বোলাররা বলবে কি যে উইকেটের চেয়ে বড় হচ্ছে উইকেটের কারণে যে ডট বলটা হয়। সো হি বোল্ড আ ভেরি গুড ওভার, কিন্তু 4টা উইকেট পেলেও খুব ভালো একটা ওভার করেছে। দারুণ, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তৌহিদ হৃদয়ের পারফরমেন্সের কনসিস্টেন্সি কিন্তু হচ্ছে খুব ভালোভাবে এবারে বিপিএলে আমরা দেখতে পেয়েছি। সো তৌহিদ হৃদয়কে নিয়ে আপনার কি ভাবনা? What he can be for major factor for Borishal or even our national team? What do you think? তৌহিদ হৃদয় তো আমাদের ন্যাশনাল টিমের খুব ইম্পর্টেন্ট মিডল অর্ডার ব্যাটার, কিন্তু এবারের বিপিএলটা আসলে ওর গত 3টা বিপিএল খুব ভালো গিয়েছে। কোভিডের পরে একটা বিপিএল অত ভালো হয়নি, গত 2টা বিপিএল সে খুব অনেক রান করেছে। তবে এই বিপিএলটা তৌহিদ হৃদয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি জানি না তো জানেন কিনা সাব্বির ভাই, ও পরপর 3টা ফাইনাল হেরেছে। এক্স্যাক্টলি, গত 3টা ফাইনালে তৌহিদ হৃদয় ছিল, 3টা ম্যাচে সে ছিল মানে ডিফিটেড টিমের ফরে। তো ওর জন্য ইটস আ বিগ ডিল, কারণ লাস্ট ম্যাচে 82 করেছে এবং ও চাবে যে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হোক। অবশ্যই, এবং কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে ফরচুন বরিশাল উইল বি ফরচুনেট ফর দেয়ার টিম অ্যান্ড ম্যানেজমেন্ট। ফরচুন বরিশালের কিন্তু কোথাও গিয়ে আসলে বিতর্কের ওই জায়গাটা ছিল না। এবার বিপিএলে তো বিতর্কের অনেক জায়গা আছে, আমরা নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো, কিন্তু ফরচুন বরিশাল কিন্তু তাদের ওই জায়গাটা একদম ঠিকঠাকভাবে ইমেজটা ধরে রেখেছে, ক্রিকেটের স্পিরিটটা। এটা কারণ কি, তাদের যে ওনার, আমি ওখান থেকে আসি, মিজানুর রহমান সাহেব, উনি ক্রিকেটিং ব্যাপারটা উনি ক্রিকেটারদের উপর ছেড়ে দিয়েছে, বা তার সিইও ম্যানেজার তাদের উপর ছেড়ে দিয়েছে। উনি মিডিয়ার ব্যাপারটা একজনের উপর ছেড়ে দিয়েছে। উনি সব কিছুর স্পেশালাইজেশন যেহেতু ওনার আছেই, ওনার ক্যাপ্টেন হচ্ছে তামিম ইকবাল, কোচ হচ্ছে মিজানুর রহমান বাবুল, ম্যানেজার কাম সিইও হচ্ছে আমাদের সাব্বির খান। তো যে যার দায়িত্ব পালন করছে, তাদের ডেপথ অফ স্টাফ অনেক, প্রচুর স্টাফ, এবং তাদের প্লেয়ারও তারা চুজ করেছে তামিমকে দায়িত্ব দিয়ে, যে তারা চায় যে তামিম ঠিক করুক কি টিম হবে। তারা গতবার সাকসেসফুল ছিল। প্রফেশনালিজমের জায়গাটা কিন্তু প্রচন্ড। এটা আমি অনেকগুলো টিমে দেখেছি ভাইয়া, এবং অন্যান্য টিমে যে কি অভাব প্রফেশনালিজম, এটা বরিশালকে দেখতে বুঝতে পারবেন। সেটা তো বুঝতেই পারি। উই ক্যান গো ফর দুর্বার রাজশাহী ফর দ্যাট। চিটাগং অলসো প্লেড ওয়েল। শামীম হোসেন 47 বলে 79 রান করেছে। সো শামীম হোসেন আপনার কতটা ফ্যাক্টর হয়ে যেতে পারে তাদের জন্য? আসলে শামীম একটু পরে আসে ব্যাটিংয়ে, তাদের জন্য মেইন ফ্যাক্টর হবে আজকে গ্রাহাম ক্লার্ক, তারপরে হায়দার আলী, এদের ব্যাটিং, বা পারভেজ হোসেন ইমন, এদের ব্যাটিংটা খুব জরুরি। শামীম আসবে, শামীম হচ্ছে লাস্ট 7-8 ওভারের কাজ তার, কিন্তু আগের ম্যাচ আসলে ওদের কোল্যাপস হয়ে গেছিল, 24 রানে মনে 5টা পড়ে গেছিল, তো শামীমের হাল ধরতে হয়েছিল। হি প্লেড ভেরি ওয়েল। ও আর পারভেজ ইমন তো খুব ভালো ব্যাটিং করে, এবং এটা একটা সারপ্রাইজ টিম, মানে খুব প্রফেশনালি রান টিম। এক্স্যাক্টলি, মানে চিটাগং কিংসকে নিয়ে কিন্তু আসলে একদম শুরুর দিকে ওই হাইপটা ছিল না। শুরুর দিকে টোটাল হাইপটাই ছিল রংপুর রাইডার্সকে নিয়ে, পরে আপনার হচ্ছে নেগেটিভ হাইপ ক্রিয়েট করলো দুর্বার রাজশাহী। সো
ওভারঅল এখন কিন্তু চিটাগং কিংস তাদের হাইপে আছে, বা তাদের যে হচ্ছে ভেন্যুতে যে খেলা হলো চিটাগংসে, সেই জায়গায় থেকে কিন্তু সব থেকে বেশি বেনিফিটেড আমার মনে হয় চিটাগং কিংস হয়েছে, এবং পারভেজ হোসেন ইমন। সো হোপফুলি সে হচ্ছে হোপফুলি কি আমার মনে হয় এখন টিম ওনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে হ্যাপি। যে জিনিসটা হলো না যে হি হ্যাভ টু মেক মি হ্যাপি অ্যান্ড এভরিথিং। সো ওই জায়গায় আপনার হচ্ছে 36 ইফ আই এম নট রং, ইয়েস 36, তার আগে হচ্ছে 70+ রান করেছে। সো পারভেজ হোসেন ইমনের আজকে পারফরমেন্স কি রকমের হতে পারে? না, ও তো এখন হি ইজ ওয়ার্মিং আপ, সামনে তো চ্যাম্পিয়ন্স ট্রফি টিম এসে আছেই, এবং ভেরি গুড প্লেয়ার, লেফট হ্যান্ডেড ব্যাটার, এবং খুব এগ্রেসিভ, বেশি একটা চিন্তা করে না, বোলারকে অ্যাটাক করার চেষ্টা করে, এবং আমার মনে হয় ওনার ওই কথাটা বলে ফেলেছিল, কিন্তু অ্যাট দ্য মোমেন্ট আই থিঙ্ক হি ইজ ভেরি হ্যাপি উইথ হিজ ইয়াং বাংলাদেশি প্লেয়ার্স। বোলাররা ভালো করেছে, ব্যাটসম্যানরা তো অল স্টেপড আপ, কারণ আপনার মনে রাখতে হবে যে এই টিমে সাকিব ছিল, মঈন আলী ছিল, এই টিমে কোনো ব্যালেন্স নেই, কিন্তু আপনার শরীফুল 8 বা 7 ব্যাটিং করে, হি ইজ নট আ ব্যাটসম্যান। তো তাদের ডিফিকাল্ট হয় তাদের ব্যালেন্সটা করা, তারা কোনো অলরাউন্ডারও পায়নি ওরকম, তো তারা কিন্তু এই টিম দিয়ে মোটামুটি বের হয়ে গেছে, সেকেন্ড কোয়ালিফায়ার পর্যন্ত চলে আসছে। এক্স্যাক্টলি। সো এইটা হচ্ছে আসলেই মানে ক্রিকেট খেলার যে এক্সাইটমেন্ট বা টি-20-র যে এক্সাইটমেন্ট, এবার বিপিএল কিন্তু সেটা বোঝা যাচ্ছে। উইকেটের ধরন বলি, রান বলি, আমরা সব কিছুই কিন্তু আগের সব রেকর্ড ব্রেক করে ফেলেছে। উইকেট সুপার ছিল এবার, 3টা ভেন্যুতে রান রেট তো 9-এর বেশি, এবং তানজিদ হাসান তামিম 36টা 6 মারলো, বাংলাদেশের রেকর্ড এটা একটা। অনেক ধরনের ব্যাটিং রেকর্ড করেছে, 100 হয়েছে মনে 8টা না 9টা, এটা খুব ভালো সাইন। মানে আমি মন থেকে চাচ্ছিলাম যে বিপিএল এর এই বাইরের এই ঘটনাগুলো না হোক, এই পেমেন্ট দেখেন খেলা নিয়ে থাকলে কিন্তু খুব জমতো বিপিএলটা, এবার খুবই জমতো। এবার কিন্তু হচ্ছে আগের বিপিএল এ যত আপনার হচ্ছে 6-এর কথাও যদি আমি বলতে যাই, 6 কিন্তু এবার ইফ আই এম নট রং ইটস মোর দ্যান 538, 538টার বেশি 6। তাসকিন ইজ অ্যামেজিং, তাসকিন সাকিবের হচ্ছে রেকর্ড ব্রেক করেছে। আমাদের দেশীয় খেলোয়াড়রা আপনার হচ্ছে একদম টপ লিস্টের জায়গায় আছে, রাইট? আপনার হচ্ছে সেরা 5 ব্যাটসম্যানদের মধ্যে আপনার হচ্ছে একজন না দুজন যেন হচ্ছে ফরেনার। তো সব মিলিয়ে কিন্তু এবারের বিপিএল এ এক্সাইটমেন্ট, খেলার ধরন, দর্শক সবকিছু জমজমাট ছিল। এটাই বাংলাদেশ ক্রিকেট। এখানেই দেখা যায় যে আমাদের যারা অফিসিয়াল যারা বা অর্গানাইজার যারা, তারা ওইটা ম্যাচ করতে পারে না প্লেয়ারদের সাথে। প্লেয়ারদেরকে বলা হয়েছিল যে বিপিএল এ ভালো উইকেট দিব, ইউ স্টেপ আপ, এভরিওয়ান হ্যাজ স্টেপড আপ। মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল থেকে শুরু করে ইয়াং ব্যাটসম্যান যারা, শামীমের কথা বললেন আপনি, তানজিদ তামিমের কথা আমি বললাম, সবাই কিন্তু স্টেপ আপ করেছে এবং ভালো ক্রিকেট খেলেছে। এই জায়গাটাতেই আমাদের ক্রিকেট বোর্ড দে হ্যাড টু ম্যাচ দেম, যে তাদের অর্গানাইজিং ক্যাপাবিলিটি ওখানে ম্যাচ করতে পারেনি। ওটা ম্যাচ একেবারেই করতে পারে, এবং কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে খুব তাড়াহুড়া, খুব রাশ। সো এই রাশের সময় আসলে হচ্ছে উই ক্যানট গেট এনিথিং ফ্রুটফুল ফ্রম রাশ মোমেন্ট। তো ওই জিনিসটাই এবার বিপিএলে মনে হয়েছে। তারপরও বিপিএল এর তো ডেফিনেটলি পজিটিভ দিক আছেই। সো এবারের বিপিএল এ পজিটিভ সাইড কোনগুলো, বা আমাদের প্রাপ্তির জায়গা আসলে কোনগুলো বলে আপনার মনে হয়? প্রতি ম্যাচে ঢাকা, চিটাগং এবং সিলেটে প্যাকড হাউস ছিল, ফুল অডিয়েন্স ছিল। এটার কারণ হচ্ছে মানুষ বুঝে গেছে যে এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড, এটা খেলা দেখতে যাওয়া যায় মাঠে, এবং দেশের একটা চেঞ্জ এসছে তো জুলাইয়ের অভ্যুত্থানের পরে, সবাই বন্ধু বান্ধবের সাথে খেলা দেখে এক্স্যাক্টলি একটু চিয়ারফুল, দে আর মোর ফ্রি এন্ড হ্যাপি। আর খুব দেখেছে যে ক্রিকেট বোর্ডে একটা বড় চেঞ্জ এসছে, কিছু মানে উল্টাপাল্টা লোকজন এখন নেই, মানে মানুষের উদ্দীপনাটা অন্য জায়গায় আসলে, সত্যি কথা ওন করার যে ব্যাপারটা। হ্যাঁ, আর দেখেন বরিশালের ক্রাউড, রংপুরের দিন যখন ক্রাউড হয়, সিলেটের ক্রাউড, চিটাগংয়ের ক্রাউড, সবাই কিন্তু ঢাকায় মানে দল বেঁধে যাচ্ছে। ইট লুকস গ্রেট। আমাদের স্টেডিয়ামগুলো তো বড় না আসলে, 25,000 20,000 এরকম হোম অ্যান্ড অ্যাওয়ে হওয়া উচিত আসলে। আমরা যদি হচ্ছে মানে ক্রিকেটকে আরো সামনে আগায় নিতে চাই, তো সেক্ষেত্রে হোম অ্যান্ড অ্যাওয়ের আসলে বিকল্প নেই। আমি যদি সবাই দর্শকমুখী করতে চাই খেলাগুলোকে, তাহলে কিন্তু ভেন্যুগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসই হওয়া উচিত। রংপুর দল, রংপুর রাইডার্স, তারা রংপুরে গিয়েছিল। মাই গুডনেস, দেখেছেন তো, দ্যাট ইজ দ্য ক্রাউড, দ্যাট ইজ দ্য স্পিরিট। এরকম কিন্তু হবে যদি রংপুরে ধরেন রংপুর রাইডার্সের 2টা খেলা দেয়, 4টা খেলা দেয়, কিছু হবে না, কিন্তু 2টা টিমই যাবে, হোটেলও আছে, সব আছে। আমরা খালি ওই স্টেপটা নেই না, ওই স্টেপটা নিতে হবে ফাইনালি। খুলনা, রাজশাহী, রংপুর, কক্সবাজার, আপনার সব জায়গায় খেলা নিতে হবে। ওই জায়গাগুলোতে হচ্ছে যদি হোম অ্যান্ড অ্যাওয়েতে হচ্ছে আমরা হোম অ্যান্ড অ্যাওয়ের আসলেই বেনিফিট আছে। উই আর সিইং অল আদার ফ্র্যাঞ্চাইজিস, রাইট? সো দে আর ডুইং ইট, উই অলসো শুড ডু ইট। এবং আমাদের মনে হয় বিসিবি সেই সক্ষমতা আছে আসলে এটা করার। অবশ্যই আছে, এবং স্টেডিয়াম রেডি। আমি যেটা বললাম, ধরেন কক্সবাজারকে যদি একটা টিমের হোম দিয়ে দেয়, আমি কক্সবাজারে খেলা কভার করেছি, আমি দেখেছি ওখানে মাঠ, এবং এর চেয়ে বেশি তো আপনি 5 স্টার হোটেল আর বাংলাদেশে কোথাও পাবেন না। এক্স্যাক্টলি, এভরি 5 স্টার, অলমোস্ট এভরি 5 স্টার আর ইন কক্সবাজার। এক্স্যাক্টলি, রাজশাহীতে 2টা খুব ভালো হোটেল আছে। আপনার তো হোটেল নিয়ে কনসার্ন মেইনলি, যে প্লেয়াররা যে থাকবে, সেফটি এন্ড সিকিউরিটি এবং থাকা। বিশ্বাস করেন, এরা যে আইপিএল খেলে বা সিপিএল খেলে, ওরকম যে আহামরি জায়গায় যে খেলে তাও কিন্তু না। সব সময় ছোট ছোট শহরে যে তারা খেলে, প্লেয়ারদেরকে আপনি যা দিবেন
তো মাথা পেতে নিয়ে ওরা খেলবে। হ্যাঁ। তো এত মানে আমরা বেশি মনে করি যে চিটাগং, সিলেট, হ্যাঁ দিস আর গ্রেট ভেন্যুজ, এখানে থাকতেই হবে খেলা। ঢাকায় যেমন গতকাল একজন আমাকে বলছিল যে ওয়াই নট সিলেটে ফাইনাল, ওয়াই নট চিটাগং এ ফাইনাল, কি হয় এখানে ফাইনাল দিলে? ঢাকায় যে দিতে পারে, ঢাকায় আমরা কেন দিই? ক্রিকেট বোর্ডের অফিস এখানে সবাই অফিসে জায়গায় বা হচ্ছে এটা এপিটম অফ দ্য কান্ট্রি, মেবি, হ্যাঁ বাট ইউ ক্যান মানে টেক ইট মেইন দেয়ার, সেন্টার, এমন কোনো অসুবিধা নাই। এক্স্যাক্টলি। আজকের ম্যাচে আমি যদি আপনার কাছে জানতে চাই চিটাগং কিংসের উইনিং ফ্যাক্টর এবং ট্যাকটিক্স কি হতে পারে, সেম গোজ উইথ খুলনা টাইগার্স। আসলে চিটাগং কিংস ইউজুয়ালি যেটা করে একটা মানে দুইটা দলেরই হচ্ছে সক্ষমতা এবং হচ্ছে দুর্বলতার জায়গা আসলে কোনগুলো আছে? না, চিটাগং যেটা ট্রাই করবে, ওরা তো 4টা ম্যাচে 200 রানে প্লাস করেছে, আরো 2টা ম্যাচে 190 প্লাস করেছে। তো ওরা চেষ্টা করবে আগে ব্যাটিং করে একটা বড় টার্গেট সেট করা। বোলিং আর একটা বেশ ভালো, খালেদ আছে, শরীফুল আছে, স্পিনার আছে, আরাফাত সানি, আলিস আল ইসলাম আছে। আর খুলনা ইজ এ ভেরি গুড টিম, ওদের কিন্তু টপ অর্ডারটা এখন খুব স্ট্রং। দুই ওয়েস্ট ইন্ডিয়ান চলে আসছে শুরুর দিকে, কিন্তু হচ্ছে ওই টিমের সিনক্রোনাইজটা ছিল না, টোনটা ধরতে পারছিল। নাও দে আর ডুইং রিয়েলি রিয়েলি গ্রেট। এর মধ্যে আবার চলে আসছে শিমরন হেটমায়ার, এক্স্যাক্টলি শিমরন হেটমায়ার, তো 5-6 ব্যাটিং করবে। আর এদিকে জেসন হোল্ডার হচ্ছে আপনার পেস বোলার, আর 7-8, তো ব্যালেন্স খুব ভালো। ওরাও চেষ্টা করবে একটা বড় স্কোর করে, অবশ্য আগের খেলায় স্পিনারদের খুব ভালো ব্যবহার করে রংপুরকে আটকে দিয়েছিল। একটা সময় ট্রোলের শিকার হওয়া নাইম শেখের স্ট্রাইক রেট এখন 150 ছুঁই ছুঁই। সো নাইম শেখের কথা বলি, আমাদের তাসকিনের কথা বলি, এরা কিন্তু নিজেদের জায়গাটা ধরে রাখতে পারছে, বা নিজেদের যে জায়গাটা থেকে আসলে সামনে আগানো উচিত ওইটা কিন্তু সাকসেসফুলি তারা কভার করতে পারছে। তো অনেক ভালো ভালো প্রতিভা আমাদের রয়েছে, দে আর ভেরি মাচ কেপেবল অফ ডুইং সো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তারা ফেইড অ্যাওয়ে হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে দায়বদ্ধতা, সীমাবদ্ধতা বা হচ্ছে করণীয় কি মনে হয় আপনার? দেখেন ভাই, নাইমের কথা আপনি বললেন, নাইম কিন্তু একটা টাইমে যে লিমিটেড প্লেয়ার হয়ে গেছিল। গত 2টা সিজন অনেক কষ্ট করছে ব্যাটিংয়ের উপর, হি ওয়ার্কড ভেরি হার্ড ইন হিজ ব্যাটিং। গত এই কিছুদিন আগে যেটা এনসিএল টি20 হলো, কারণ হাইয়েস্ট স্কোরার, বিপিএল এখন ওয়ান অফ দ্য টপ স্কোরার, এখন তো টপ স্কোরার হয়ে গেছে। সো ও কিন্তু ফর্ম ক্যারি করেছে। অনেকে বলছিল এনসিএল টি20তে রান করে লাভ কি, বিপিএল তো পারবে না, বাট দ্য ওয়ে হি ট্রান্সফার্ড, আর এভরি ম্যাচ ইজ দ্য প্রিপারেশন ফর নেক্সট টুর্নামেন্ট। এক্স্যাক্টলি, সেঞ্চুরি করেছে। এবং আরেকটা কথা কি ওর ব্যাপারে আমি দেখলাম, ওর আগে ছিল জাস্ট 2-1টা শট, লেগ সাইডে 2-1টা শট, অফ সাইডে 2-1টা শট, এখন মোটামুটি মানে 180 ডিগ্রি হচ্ছে, মানে অনেক বেশি কনফিডেন্ট এবং দেখতেও কিন্তু ভালো লাগে, ভালো ব্যাটিং করে, হ্যাঁ নো ডাউট। নাও আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট রংপুর রাইডার্স। শুরু থেকে শেষ অবধি টানা 8টা ম্যাচে জিতলো এবং শেষ 5টা ম্যাচ হেরে গেল। সো রংপুর রাইডার্সের এই অবস্থাটা হওয়ার কারণ কি? বা লাস্ট যে ম্যাচটা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই লজ্জাজনকভাবে হার বলা চলে, যেটা একদম আপনার হচ্ছে এই টুর্নামেন্টের হচ্ছে ফেভারিট টিম ছিল। বিষয়টা এরকমের ছিল যে হচ্ছে রংপুর খেলতে নামলে রংপুর জিতবে। তো ওই জায়গা থেকে রংপুরের পরপর 5টা হার, বা এদের হচ্ছে ফরেন রিক্রুটও কিন্তু কাজ করেনি। দেখা যাচ্ছে যে আপনার বিদেশি 3 খেলোয়াড়কে 1 কোটি টাকায় নিয়ে আসলো 3 জনকে, কিন্তু তাদের আপনার হচ্ছে এই জায়গায় অবদান মাত্র 12 রান। সো এই জিনিসগুলো মানে ওয়াই? সেম কাজ তো আগেও হয়েছে রংপুরের সাথে। সো রংপুর কিন্তু এই টুর্নামেন্টে এসেছে একটা টুর্নামেন্ট জিতে, তাও আবার গ্লোবাল সুপার লিগের মতন টুর্নামেন্ট। ওটা গায়ানাতে চ্যাম্পিয়ন হয়ে ওখানে 3টা খেলা পরপর জিতে, এখানে 8টা খেলা জিতলো। সো এটা বাংলাদেশের কোনো টিমের সবচেয়ে লম্বা উইনিং স্ট্রিক, 11 ম্যাচেস। আচ্ছা, তারপরে কি হলো, আই থিঙ্ক এটা নর্মালি অনেক টিমের হয়, আপনার একটু ফেটিক চলে আসে এবং একটু ওভার কনফিডেন্স চলে আসে যে অটোমেটিকই তো সব হয়ে যাচ্ছে। আর কিছু কিছু পারফর্মার ছিল, যেমন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, তারপরে ওদের খুশদিল শাহ, কিছু কিছু প্লেয়ার কিন্তু সেট পারফর্মার। এক্স্যাক্টলি, খুশদিল শাহ যাওয়াতে ব্যালেন্স একটু চলে গেল, কিন্তু তারা আবার এটাকে রিপ্লেস করতে আনলো 3 মহারথী। এক্স্যাক্টলি, মানে এরা হচ্ছে মানে টি20 হচ্ছে কি বলে, ইফ আই ওয়ান্ট, মানে এদের যদি হচ্ছে ওই বিশেষায়িত করতে হয়, দে আর দ্য ফাউন্ডার অফ টি20 ফরম্যাট ইন এ সেন্স রাইট নাও। অবভিয়াসলি, হ্যাঁ। তো ওইটাই, মানে জেমস ভিন্সের মতন প্লেয়ার এত ফর্মে ছিল, আইএল টি20 আসলো, হ্যাঁ, মানে আবার শুরুতে সে ইয়েকে রান আউট করলো, সৌম্য সরকারকে। ভেরি ব্যাড লাক, মানে তারা এত আনাদার ভেরি প্রফেশনাল টিম। এক্স্যাক্টলি, কোচিং স্টাফ খুব প্রফেশনাল। মিকি আর্থার কোচ, আমাদের মোহাম্মদ আশরাফুল আমাদের লেজেন্ডারি ব্যাটসম্যান, উনি হচ্ছে ওদের অ্যাসিস্ট্যান্ট কোচ, মানে পুরা সেটআপ প্রফেশনাল। ভেরি আনফরচুনেট ফর দ্য রংপুর রাইডার্স। আর কিছু দূর ব্যাড লাক বলতে পারেন আসলে, মানে ব্যাড লাকই বলা উচিত, কারণ চেষ্টা তো অনেক বেশি করেছে এবং হয়তো বেশি চেষ্টা করেছে আমার কাছে মনে হয়। রংপুরে আমরা আরো কথা বলবো, কিন্তু ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই। সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও একবার। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। রংপুর রাইডার্স যে ম্যাচটায় হারলো,
কোয়ালিফায়ার খেলার কথা, উই ওয়ার থিঙ্কিং অ্যাবাউট ফিনালে, সো সেই জায়গায় আপনার হচ্ছে এলিমিনেটর খেলে বাদ পড়ে গেল। এই জায়গাটায় আসলে রংপুর রাইডার্সের ওই ম্যাচটা যদি আমরা বিশ্লেষণ করি, দেখি কোন জায়গাটায় গিয়ে আসলে তারা হারলো। এই হচ্ছে পাওয়ার প্লেতে 15 রানে 5 জনের চলে যাওয়া, নাকি ভিন্সের সাথে হচ্ছে সৌম্য সরকারের ভুল বোঝাবুঝি, হোয়াট ডু থিঙ্ক কোন জায়গায় গিয়ে মিস করে ফেললো? ট্রিগার ওইখান থেকে উইকেটটা যখন পড়ে যায়, সৌম্য তাদের সেট প্লেয়ার এবং কিছু টিমের থাকে যে একটা প্লেয়ারকে ঘিরে ব্যাটিং করে, তো আমার মনে হয় ওই দিন তারা ডিরেকশন হারায় ফেলছে। এতগুলো স্টার্ট ছিল, সো ওদের রান করছিল সৌম্য, সাইফ, নুরুল হাসান, সোহান, নিয়ে আসছে তাদের 3 মহারথীকে। এখন সবার গুরুত্ব তো অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এক হচ্ছে ভিন্স স্লো খেলছে, আর ওরা আমি দেখলাম যে সাইফ বলেন বাকি সবাই বেশি অ্যাটাক করছে প্রথম যখন উইকেট পড়ছে, স্পিনাররা ভালো বল করতেছে, অ্যান্ড উইকেটও তো খারাপ ছিল না, উইকেট কিন্তু ভালোই ছিল, বিকজ পরে তো যখন নাইমরা ব্যাটিং করে তখন দেখে মনে হয় না প্রবলেম কোনো। সো আমার মনে হয় ওভার অ্যাগ্রেসিভ ছিল একটু, আর একটু ডিরেকশনলেস ছিল ব্যাটিংটা শুরুর দিকে। এক্স্যাক্টলি এই সব মানে আমি এর আগে এটা নিয়ে কথা বলছিলাম, আগের পর্বগুলোতেও এটা নিয়ে কথা হচ্ছিল যে এই যে বিদেশি খেলোয়াড়দের সাইনিং করা নিয়ে আসা, এদের আসলে হচ্ছে এই নতুন ফরম্যাট, ওয়েদার অ্যান্ড এভরিথিং সবকিছুর সাথে সেট হয়ে আসলে খেলা প্রফেশনালিজমের জায়গা থেকে ইট ইজ পসিবল, কিন্তু তারপরও লাখ তো ক্লিক করতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় ভেরিয়েবল হচ্ছে পিচ। ওরা দুবাই থেকে খেলে আসছে, বুঝছেন, ওইখানে উইকেট হচ্ছে একদম বুকের উপর বল আসে, খালি ব্যাট ঘুরেলেই হয়ে যায়। এখানে একটু ট্রিকি, মানে অত ডিফিকাল্ট না, লাইক বলের বাউন্স একটু লো। টিম ডেভিড হচ্ছে 6 ফিট 8 মনে হয়, সো ওর কোনো রিচ পাওয়া বা ওর ওই বুঝা জিনিসটা। আন্ড্রে রাসেল বিগ হিটার, জেমস ভিন্সও কিন্তু মানে বলের বাউন্সের উপরে খেলতে পছন্দ করে। তো এই জায়গাগুলায় আমার মনে হয় চয়েসগুলো একটু ভুল ছিল। এখানে যদি 3টা পাকিস্তানি আনতো না, অনেস্টলি ওই পিচে খেলে এসে এখানে বসায় দিত, দেখতেন যে হয়তো এত খারাপ হইতো না, মানে 15 রানে 5টা পড়তো না আমার কাছে মনে হয়। ইয়েস, পাওয়ার প্লের এই জিনিসটা আসলে বেশি ভোগাবে। এবং টপ অর্ডার নিয়ে কিন্তু হচ্ছে রংপুরের শুরু থেকেই একটা কথা ছিল। এরপর তো আপনার হচ্ছে যখন ফরেন রিক্রুটার চলে গেল আফটার খুশদিল লেফট, এরপরে কিন্তু সিচুয়েশন আসলে ডিক্রিজ হতে থাকলো। তো হ্যাঁ, এই জায়গা থেকে অবশ্যই রংপুর রাইডার্সের শেখার অনেক কিছু আছে, বাট দিস ইজ আনফর্চুনেট ইউ আর নট সেইং দেম এনিমোর। আজকের ম্যাচে তো গুঞ্জন আছে, অনেক কিছু আছে চিটাগংয়ের খেলোয়াড়দের নিয়ে, এবং এই জিনিসটাও আছে যে শহীদ আফ্রিদিকে পেমেন্টটা এখনও চিটাগং কিংস করেনি। তাদের যে হচ্ছে আরও 2 ফরেন রিক্রুট আছে, তারাও পেমেন্ট পায়নি। সো এইটা কি মনে হয় আপনার ওভারঅল, যে চিটাগং কিংসের এরকমের গুঞ্জন শোনা যাচ্ছে যে পেমেন্ট না পেলে দে উইল নট বি পার্টিসিপেটিং দিস ম্যাচ অ্যান্ড এভরিথিং। তো ওই যে গুঞ্জন এবং শঙ্কা সব কিছু কাটিয়ে আপনার হচ্ছে চিটাগং কিংস কিন্তু টস জিতে বোলিং নিয়েছে। সো আজকের ম্যাচে চিটাগং কিংস আর খুলনা টাইগার্স, এই যে দুইটা টিমের হচ্ছে ফাইটটা দেখাটা কতটা ইন্টারেস্টিং হবে? না, আপনি ইউ রেজ আ গুড পয়েন্ট। মানে আমি তো সব টিম সম্পর্কে শুনি, হ্যাঁ, চিটাগং সম্পর্কে গুঞ্জনটা শুনেছি, আরো অনেকগুলো টিমের সম্পর্কে শুনেছি। আমরা তো রাজশাহীটা একদম মানে ওপেনলি দেখি। এক্স্যাক্টলি, দ্যাট ইজ টিমের মোরালটা আসলে হার্ট হয়। আবার অনেক সময় না প্লেয়াররা আবার এটাকে একটা মানে একটা মোটিভেশন হিসেবে দেখে উল্টা বেশি চাঙ্গা হয়। তো চিটাগং উইল হোপ যে প্লেয়াররা অনেক মোটিভেটেড থাকুক, লাস্ট খেলা বলতে পারেন। খুলনার আমি এরকম কিছু শুনিনি, খুলনাটা ডিফারেন্ট, খুলনাটা খুব ভালোভাবে নাকি হ্যান্ডেল করেছে। তাও সব টিমে কিছু না কিছু বাকি আছে, টাকা পয়সা বাকি থাকে। তো আমার কাছে মানে আই উইল হোপ, আমি এটাই আশা করবো যে এই সব জিনিস বাদ দিয়ে আজকে যেন আমরা ক্রিকেট ম্যাচ নিয়ে এক্স্যাক্টলি এই সব ইস্যুগুলো মানে হচ্ছে বাইরে থেকে যেন বিপিএলটা আসলে এনজয় করতে পারি। না তো ইফ ইউ সে অলসো ক্রিক ইনফো শেয়ার অল দোজ নিউজ অ্যাবাউট ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইন্টারন্যাশনাল মিডিয়া, তো সেই জায়গা থেকে হচ্ছে রাজশাহীর কর্মকাণ্ড পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজে কিন্তু হচ্ছে চড়াও হয়ে প্রচার হয়েছে। তারপরে হচ্ছে দুর্বার রাজশাহীর যে টিম ওনার, তার পুলিশ হেফাজতে যাওয়া, মুসলেখা দেয়া, 10 তারিখের মধ্যে টাকা দেয়া, মানে এত বেশি ড্রামা, এত বেশি সমালোচনা ক্রিয়েট করে ফেলছে। টোটাল সিনারিওটা বিপিএলের ওই জায়গা থেকেই কিন্তু হ্যাম্পার করে ফেলছে। নোংরামি হয়েছে, খুব বড় একটা নোংরামি হয়েছে এই ভদ্রলোকের। আমি জানি না উনি আসলেই মালিক কিনা, এরকম অনেক ধরনের কথা শুনছি যে উনি মালিক না আর কে মালিক, অনেক কথা। তো এগুলা বাদ দিয়ে আমি খালি বলতে চাই যে এই পুরো জিনিসটা বিসিবি অ্যাভয়েড করতে পারতো শুরু। এক্স্যাক্টলি, একটা যদি ব্যাংক গ্যারান্টি বা একটা যদি টাকা নিয়ে রেখে দিত তাদের কাছে, জাস্ট 1.5 কোটি টাকার একটা ব্যাংক গ্যারান্টি ছিল। সো যে ফ্র্যাঞ্চাইজির যে ওনার হচ্ছে তার তো এই কয় টাকা থাকা উচিত। আই নো 1.5 কোটি টাকা ইজ নট এই কয় টাকা, বাট তারপর দেখে মনে হচ্ছে টাকা আছে, বিকজ সে তখন টাকা ছাড়তেছে। হ্যাঁ, তার মানে হি ওয়াজ জাস্ট মেসিং উইথ দ্য প্লেয়ার্স। এটা কিন্তু খুব খারাপ একটা হ্যাবিট। এক্স্যাক্টলি সাবির ভাই, আমি তো একটা লাস্ট কথা বলি, সে প্লেয়ারদের ডেইলি অ্যালাউন্স আটকে রেখেছে 15 দিনের। আপনি চিন্তা করে দেখেন, একটা ছেলে সে ঢাকায় থাকুক আর যেখানে থাকুক, বিদেশ থেকে আসুক, তার তো রুজি রুটি ক্রিকেট, তাই না? হ্যাঁ, তো আপনি মানে আপনার আশঙ্কা করছেন যে হোটেল থেকে বের করে দিতে পারে, খাওয়ার টাকা নাই,
তো খেলবে কোত্থেকে? এক্স্যাক্টলি, ওই যে প্রেশারটা, দুর্বার রাজশাহী কিন্তু দারুণ পারফরমেন্স করেছে শেষের দিকে এসে, এটা নিঃসন্দেহে। কিন্তু আমার মনে হয় দুর্বার রাজশাহী আরো ভালো করতে পারতো যদি এই মানে সারাউন্ডিংসের এইসব নেগেটিভিটি না থাকতো। এর পাশাপাশি হচ্ছে আরও তো অনেক কথা এবারের বিপিএলে আমরা শুনলাম। ম্যাচ ফিক্সিং নিয়ে 32টা ঘটনা, 8টা ম্যাচ, 10 জন আপনার হচ্ছে খেলোয়াড়ের নাম আসলো। সো যেহেতু এটা প্রুভেন না, আমি নাম নিব না, কিন্তু তারপর আপনার হচ্ছে মিডিয়াতে বা সব জায়গা থেকেই কিন্তু আপনার হচ্ছে ইনভলভমেন্টের হচ্ছে নিউজটা পাওয়া যাচ্ছে। আমাদের ক্রিকেটের জন্য এটা আসলে কতটা ক্ষতির কারণ হলো? আমি ছোট মুখে বড় কথা, মানে এটা যদি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস না করে দেয় আমি খুব খুশি হব। মানে এটা ধ্বংস করার মতন একটা জায়গা। 10 জন ক্রিকেটার না, কিন্তু 40 জন ক্রিকেটার এখন। 40 জন? না না না, প্রথম থেকেই ছিল। প্রথম থেকেই, ওকে। মানে তারা প্রথম থেকে প্রচুর ক্রিকেটার, প্রচুর মানে দেশি বিদেশি সবার নাম আছে। এখন কথা হচ্ছে যে আপনি একবার ভেবে দেখেন, একটা দেশের যদি আপনি বলে দেন যে 40 জন ক্রিকেটার বা 25 জন দেশি ক্রিকেটার এক্স্যাক্টলি ম্যাচ ফিক্সিং এ জড়িত, আমরা যে then we're doomed. হ্যাঁ, মানে এই দেশে ক্রিকেট খেলবে কারা? এক্স্যাক্টলি। না, আমি শুনছি টিম অফিশিয়ালস ইনভলভড, আমি শুনছি অর্গানাইজার্স ইনভলভড, আমি শুনছি কোচেস ইনভলভড। মানে এবং দেয়ার ওয়াজ ভেরি কোয়েশ্চেনেবল ম্যাচ ইভেন ওভার বল। মানে দিস ইজ ভেরি আনলাইকলি যে একটা বল থেকে আপনার হচ্ছে 10 রান 12 রান করে চলে আসতেছে। এক বল থেকে কিভাবে 10-12 রান হয়? আপনি 2 ওভার আগে প্রেডিক্ট করতেছে সবাই হ্যাঁ ব্যাটিং মার্কেটে যে এই ওভারে একটা বলে 10 রান হবে, সেই বোলার যে ঠিকই 10 রান দিচ্ছে। এগুলা স্টাডি করেছে বড় বড় সাংবাদিকরা, জ্যারেড কিম্বারের মতো সাংবাদিকরা। এবং এক ওভারে ওশেন থমাস দিল একদিন 15 রান শুরুর দিন, এটা আমরা ভুলে যাচ্ছি। তারপরে এত বড় বড় নো বল। এবং আপনি যদি মিরপুরে প্রেস বক্সে যান, সবার কাছে এভিডেন্স আছে কোন ওভারে কোন, মানে যারা ভদ্র ক্রিকেটার, যারা ইনোসেন্ট, তারা তো দেখতে পাচ্ছে কি হচ্ছে। এবং এরকমও নাকি ওভার আছে বিপিএল এবার 2 ব্যাটসম্যান টের পেয়ে গেছে যে এই ওভার ফিক্সড, যে 15-16 রান দিতে হবে বোলারে, তারা মারে নাই। চিন্তা করে দেখেন, 2 ব্যাটসম্যান টের পেয়ে গেছে যে সামথিং ইজ হ্যাপেনিং, ফিল্ড সেটিং দেখেই বুঝে গেছে যে এটা 2 নাম্বারই। এরকমও ওভার গেছে এবার বিপিএলে, মানে উড়াধুরা, কেউ ছাড়ে নাই, যে সুযোগ পাইছে সে করছে। এবং আমরা আরও অনেক কিছু শুনবো, যে নতুন যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন তারা নিয়োগ করেছে, আমরা অনেক কিছু শুনবো। এবং সত্যি কথা বলতে আমি আরেকটা ফাইনালি একটা জিনিস বলতে চাই, যে আমাদের মিডিয়া, রিটেন মিডিয়া হোক, টিভি মিডিয়া হোক, দে ডিড ভেরি, অনেক জায়গায় হয়তো বেশি চলে গেছিল, বাট এই যে রংপুর, আমাদের দুর্বার রাজশাহী যে ঘটনাগুলো প্লেয়ারদেরকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম যে কি সুন্দর রিপোর্টিং করে, এক্স্যাক্টলি, মানে এটাই হওয়া উচিত। দিস ইজ ইনজাস্টিস। এক্স্যাক্টলি, ইনজাস্টিসগুলো যে আমরা তুলে ধরেছি এবং ক্রিকেট বোর্ডে যে ভুলগুলো আমরা তুলে ধরছি এখনো, which is great. এটা কিন্তু এক্স্যাক্টলি, অবশ্যই বিসিবির অবশ্যই এই জায়গা থেকে শেখার জায়গা আছে। আশা করি যদি এরকম ডিজাস্টার্স কোনো সিচুয়েশন না হয়, এবং হোপফুলি যাতেও না হয়। সো এরকমের সিচুয়েশন না হলে বিসিবি অবশ্যই এরপর থেকে বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে চলবে। আমার কথা কি, পুরো রুম জাস্ট ক্লিন দ্য হোল থিং। এক্স্যাক্টলি, সবাইকে আপনি বাদ দিয়ে দেন, কিচ্ছু হবে না। ক্রিকেটার বাংলাদেশে আপনি পাবেন, ইউ হ্যাভ অলরেডি সাম গ্রেট প্লেয়ার্স। আপনি পরের জেনারেশন প্রতি বছর এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স হচ্ছে, মহিলা ক্রিকেট আমরা ভালো করছি। এক্স্যাক্টলি। সো আপনার ওই নিয়ে টেনশন নেই, আপনি জাস্ট রিমুভ দ্য নোংরামি। এটা খুব জরুরি একটা ইয়ে হয়ে আসছে এখন, আপনার এই ময়লা সাফ করতে হবে। এক্স্যাক্টলি, এই বিষয়গুলো মাথায় নিয়ে আসলে হচ্ছে সবকিছু পর থেকে হচ্ছে অর্গানাইজিং এর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে। লাস্ট একটা কোয়েশ্চেন আমি করতে চাই আপনাকে। আজকে চিটাগং কিংস না খুলনা টাইগার্স, আপনি কোন দলকে এগিয়ে রাখবেন, বা which one is your personal favorite regarding their performance and everything? চিটাগং কিংসের খেলাটা খুব কাছ থেকে দেখেছি এবার, ভালো লেগেছে। এতটুকু একটা মানে ছোট্ট গন্ডির মধ্যে একটা টিম করে ভালো করেছে। আই থিঙ্ক ওরা আজকে জিতবে। আমার মনে হয় আজকে ওরা they'll finally step up. একটা খেলা খারাপ করেছে, বাট they'll step up and do well. Yes, hopefully. আর হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোস আজকে এ পর্যন্তই। বিপিএল এর উন্মাদনার সর্বশেষ খবর জানতে চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় প্রতিদিন সন্ধ্যা 6টায় সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে।